হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে বা পাশে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে অনার্সের ক্ষেত্রে ডিএসসিসি 2 বা পাশের ক্ষেত্রে এমডিসি 2 পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্বের সমাজ ও সংস্কৃতির বিবর্তন। এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বিবর্তন বা প্রাচীন রোমের কৃষি অর্থনীতির মূল্যায়ন। এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লাসে, এবং আলোচনা শেষে যে উত্তর, সেই উত্তরটিও কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করবো। সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই পেপারের যে সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও লেকচার ক্লাস, এবং পাশাপাশি এই পেপারের যে সাজেশন এবং এই সাজেশন ধরে প্রতিটি প্রশ্ন আমি কিন্তু একের পর এক ভিডিও লেকচার ক্লাস আমি দেব তোমাদের সামনে। ইতিমধ্যে তোমাদের সাজেশনের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করেছি, সিলেবাস আপলোড করেছি, সাজেশন আপলোড করেছি। তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আমার চ্যানেলকে ফলো করো, তোমরা জানো যে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে সাজেশন ধরে প্রতিটি প্রশ্নের উত্তর একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। ঠিক তদানুরূপ সেকেন্ড সেমিস্টারেও কিন্তু তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর আমি এইভাবে লেকচার ক্লাসের ভিতর দিয়ে, ডিটেলস আলোচনার ভিতর দিয়ে, প্রশ্নের উত্তরগুলির ব্যাখ্যার ভিতর দিয়ে যতটুকু আমি পারি, যতটুকু আমার সামর্থ্য, তার ভিতর দিয়ে আমি সেই উত্তরগুলি তোমাদের সামনে এনে হাজির করব। তাই তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহ প্রদান করবে, যাতে আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও ক্লাস রিলেটেড এরকম ভিডিও তোমাদের সামনে আমি আনতে পারি। এবং চ্যানেলকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক দেবে। চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল বিষয় কি আমরা একবার দেখে নিই। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স বা পাস বা জেনারেল সেকেন্ড সেম সিসি 2 এমডিসি 2, পাশের ক্ষেত্রে এমডিসি 2। কোশ্চেনটি হচ্ছে প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য। 10 নম্বর। তা রোম আমরা জানি রোম একটি নগর ভিত্তিক সভ্যতা। অনেক নগর আছে, রোম নগরী একটা বিরাট বড় নগরী, কিন্তু নগর ভিত্তিক সভ্যতা হলেও রোমের অর্থনীতি ছিল কিন্তু কৃষি। বিশেষ করে গ্রামের যে বৃহৎ জমিদারিগুলো ছিল, সেই জমিদারি যাকে আমরা কি বলি একবার দেখে নাও, ল্যাটিফান্ডিয়া। এই ল্যাটিফান্ডিয়াকে বলা হয় বৃহৎ কৃষি জমি, বা কথা বলা যায় জমিদারি। তো এগুলির থেকে যে উদ্বৃত্ত সম্পদ, সেই সম্পদ শহরে আসতো, এবং শহরের যে অর্থনৈতিক চাহিদা, সেই চাহিদা মেটাতো কিন্তু এই গ্রামের বৃহৎ জমিদারিগুলি, ল্যাটিফান্ডিয়া। এবং এই ল্যাটিফান্ডিয়াগুলিতে দাস শ্রম নিয়োগ করা হয়েছিল। সস্তা দরের দাস শ্রমদের দ্বারা এই ল্যাটিফান্ডিয়াগুলিতে উৎপাদন করা হতো, এবং দ্রাক্ষা বা অলিভ এগুলো চাষ করা হতো মদ তৈরি করার জন্য। এছাড়া অন্যান্য খাদ্যশস্য উৎপাদন করা হতো। এগুলির উপর ভিত্তি করে কিন্তু রোমের অর্থনীতি দাঁড়িয়েছিল। তা রোমের এই অর্থনীতি ছিল কৃষিভিত্তিক অর্থনীতি, এবং সেই কৃষিভিত্তিক অর্থনীতি ছিল আবার ল্যাটিফান্ডিয়া বা বৃহৎ জমিদারি ভিত্তিক। আবার এই জমিদারিগুলো নির্ভর বা দাঁড়িয়েছিল সস্তা শ্রমের উপর বা দাস শ্রমের উপর। তো এক্ষেত্রে পেরি অ্যান্ডারসন বলে একজন ঐতিহাসিক, দেখো পেরি অ্যান্ডারসন, তার একটা গ্রন্থ আছে প্যাসেজ ফ্রম অ্যান্টিকুইটিস টু ফিউডালিজম, 1994-এ এই গ্রন্থটি তিনি লিখেছেন। তিনি বলছেন যে এই ল্যাটিফান্ডিয়াগুলির মাধ্যমে যে খামার ভিত্তিক যে চাষবাস এবং ঐতিহ্যগত যে কৃষি ব্যবস্থা, তার ক্ষেত্রে পরিবর্তন আসে, এবং একটা চাষবাসের ক্ষেত্রে বা কৃষি ব্যবস্থার ক্ষেত্রে একটা সম্প্রসারণ ঘটে এই ল্যাটিফান্ডিয়ার ভিতর দিয়ে। এ কথা তিনি কিন্তু এই প্যাসেজ ফ্রম অ্যান্টিকুইটিস টু ফিউডালিজম 1994 এই গ্রন্থে তিনি বলছেন। এবং দাসেদের নিয়োগ করে, কৃষিক্ষেত্রে দাসেদের নিয়োগ করে এখানে ব্যাপক পরিমাণে উৎপাদন করা হতো। এবং এই যে পদ্ধতিটা, এই যে ল্যাটিফান্ডিয়া বা জমিদারি প্রথা, এই জমিদারি প্রথাটাই মানে দাস ভিত্তিক জমিদারি প্রথা। সমস্ত জমি চাষবাস করবেন দাসেরা, সস্তা দরের দাসেদের দিয়ে চাষবাস করানো হতো। এই ব্যবস্থাটা ছিল একটি উদ্ভাবনী শক্তির পরিচায়ক। এ কথা বলছেন কে? পেরি অ্যান্ডারসন তার এই গ্রন্থে এই দাসদের নিয়োগ করাকে তিনি বলছেন একটা চূড়ান্ত উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছিল রোমানরা। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে প্রথমে আলোচনা করতে হবে। এরপরে দেখো কি বলা হচ্ছে যে 338 থেকে 133 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ রোম সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এবং ব্যাপকভাবে বিস্তার কোথায় লাভ করে না, সমগ্র ইতালি দখল করে নেয়, ভূমধ্যসাগরের অঞ্চলের বিভিন্ন জায়গায় রোম সাম্রাজ্য দখল করে নেয়। এর ফলে প্রচুর পরিমাণে কৃষি জমি
রোমের অধীনে আসে এবং রোমের যারা অভিজাত ব্যক্তি তারা এই জমিগুলির দখল নেয় এবং দখল নেওয়ার পর ওই অঞ্চলে ওই জমিগুলো চাষ করার জন্য শ্রমের অভাব দেখা দেয়। তখন তারা কি করে, সেই জমিগুলিতে দাস শ্রমিক নিয়োগ করে এবং ওই জমিগুলি আগে যারা মালিক ছিল সেই মালিকদেরকেই আবার দাসে পরিণত করে। এক কথায় যুদ্ধে যারা পরাজিত হয় তাদেরকেই দাস হিসেবে নিয়োগ করা হতো এই সব কৃষি জমিগুলিতে এবং এই জমির উদ্বৃত্ত ফসল উদ্বৃত্ত সম্পদের উপর বেশ করে অভিজাতরা বিলাস ব্যসনে জীবনযাপন কাটাতেন এবং তাদের বিলাস বৈভবের মূল উৎস ছিল কিন্তু এই জমিদারিগুলি, এই উর্বর কৃষি জমিগুলি বা এই ল্যাটিফান্ডিয়াগুলি। তাই এগুলো এখানে আলোচনা করতে হবে। এরপরে দেখো কি বলা হচ্ছে যে এই যে কৃষি জমিগুলো ছিল এটা কিন্তু নির্দিষ্ট স্থানে ছিল না। মানে এই যে ল্যাটিফান্ডিয়ার কথা আমি বলছি, যে ল্যাটিফান্ডিয়ার উপর বেশ করে রোমান সাম্রাজ্যের অর্থনীতি দাঁড়িয়েছিল, এগুলি কিন্তু কোনো নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ আবহাওয়া জলবায়ুর উপরে নির্ভর করে চাষবাস হতো। অভিজাতরা এটা জানতেন, তাই যেখানে উর্বর কৃষি জমি রয়েছে সেই সব জায়গায় কিন্তু তারা তাদের ল্যাটিফান্ডিয়াগুলিকে তারা স্থাপন করতেন। এজন্য রোমান সাম্রাজ্যের বিভিন্ন স্থানে এই ল্যাটিফান্ডিয়াগুলির অবস্থান ছিল। এই বিষয়টা এখানে বলা হচ্ছে। যেমন দক্ষিণ ইতালিতে ছিল অশ্ব খামার, মানে অশ্ব মানে ঘোড়ার খামার ছিল, অশ্ব খামার। হ্যাঁ, এছাড়া সিসিলি, আফ্রিকা, মিশর, এই সব জায়গা থেকে যখন রোমান সাম্রাজ্যে প্রচুর পরিমাণে জনসংখ্যা বেড়ে যায়, তখন খাদ্যশস্যের প্রচুর পরিমাণে চাহিদা বাড়ে, তখন রোম বাধ্য হয়ে সিসিলি, আফ্রিকা, সিসিলি কিন্তু ইতালির দক্ষিণ ইতালির একটি প্রদেশ, আফ্রিকা এবং মিশর এইসব জায়গা থেকে তারা খাদ্যশস্য আমদানি করতে থাকে। আবার গম রপ্তানির একটা প্রধান কেন্দ্র ছিল কিন্তু এই আফ্রিকা, মানে রপ্তানি করা হতো রোম থেকে। তা যাই হোক, এই উর্বর কৃষি জমিগুলির দখল নেয়, মানে বিভিন্নভাবে যখন রোম তার সাম্রাজ্য বিস্তার করে, বিভিন্ন জায়গা দখল করে, তখন সেই উর্বর কৃষি জমিগুলির দখল নেয় অভিজাতরা। হ্যাঁ, এভাবে দেখো পশ্চিম ইতালির কাম্পানিয়া, উত্তর ইতালির সিসালপাইন, হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় যে এই ল্যাটিফান্ডিয়াগুলো তৈরি হয় এবং ল্যাটিফান্ডিয়াগুলো তৈরি হওয়ার ফলে কি হয় যে এই অঞ্চলের যারা ক্ষুদ্র চাষি, যারা প্রান্তিক চাষি, তাদের অবস্থা খারাপ হয়ে যায়। কারণ এই সব জায়গাগুলো, মানে বিশেষ করে এই যে কাম্পানিয়া এবং সিসালপাইন, এইসব অঞ্চলের যে কৃষি জমি ছিল, উর্বর কৃষি জমি, তার পুরোটাই দখল করে নেয় কিন্তু অভিজাতরা। ক্ষুদ্র চাষিদের হাতে, প্রান্তিক চাষিদের হাতে কিন্তু কোনো জমি ছিল না। হ্যাঁ, তারা পুরোপুরিভাবে এই জমিতে তারা দাস শ্রমিক হিসাবে কিন্তু নিয়োগ হচ্ছে। তাই প্রান্তিক বা ছোট চাষিদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল। তবে সাম্প্রতিককালের যে গবেষণায় একটা বিষয় তুলে ধরা হচ্ছে, সেটি হচ্ছে 201 থেকে 180 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সরকারি তরফ থেকে একটা নীতি নেওয়া হয়েছিল যে খাস জমি, যাকে আমরা বলছি এজার পারলিসাস, রোমান ভাষায় যার নাম এজার পারলিসাস, যার বাংলা করলে দাঁড়ায় খাস জমি। এই খাস জমি রাষ্ট্রের তরফ থেকে বন্টন করা হয়েছিল অভিজাতদের মধ্যে, আবার ক্ষুদ্র চাষিদের মধ্যে। এবং এই বন্টনের ফলে কি হয় যে অভিজাতরা যেমন লাভবান হয়, তেমনি আবার প্রান্তিক বা ক্ষুদ্র চাষিরা কিন্তু লাভবান হয়েছিল। তবে 180 খ্রিস্টাব্দের পর, মানে খ্রিস্টপূর্বাব্দের পর, এই খাস জমি বিলি বন্টন ব্যবস্থাটি বন্ধ হয়ে যায়। তখন অভিজাতরা বিভিন্ন জায়গায়, যেমন পুত্তেওলি, পম্পেই, অস্ট্রিয়া, রোম, এরকম বিভিন্ন নগরীতে গিয়ে তারা বসবাস করতে থাকে, কিছুটা অংশ অভিজাতদের। তবে এরা নগরে গিয়ে বসবাস করলেও কিন্তু গ্রামের কৃষি জমির সাথে এদের সম্পর্ক ছিন্ন হয়নি। তারা দাস শ্রমিক নিয়োগ করে গ্রামের এই ল্যাটিফান্ডিয়াগুলিতে তারা চাষবাস করতেন এবং সেই উদ্বৃত্ত ফসলের সিংহভাগ দখল করে তারা বিলাস ব্যসনের জীবনযাপন কাটাতেন। তাই এই বিষয়টা এখানে আলোচনা করতে হবে। এরপরে দেখো যে এই যে বৃহৎ ল্যাটিফান্ডিয়াগুলি গড়ে উঠছে, সেখানে কি শ্রমিকের ব্যাপক চাহিদার দরকার, কিন্তু শ্রমিক যথার্থভাবে কিন্তু পাওয়া যাচ্ছে না। এই শ্রমিক মানে দেশজ যে স্বাধীন শ্রমিক, সেই শ্রমিক দিয়ে ল্যাটিফান্ডিয়াগুলির চাষবাস মেনটেন করা সম্ভব হচ্ছে না। তখন বাধ্য হয়ে এই অভিজাতরা, রোমান রাষ্ট্র সেখানে দাসদের নিয়োগ করে, যুদ্ধ বন্দীদের দাসদের নিয়োগ করে। এবং সেখানে কি হচ্ছে যে এই সময় রোমে অনেক যুদ্ধ চলে, কারণ রোম সাম্রাজ্য যখন বিস্তার হয় তখন বিভিন্ন জায়গার সাথে কিন্তু রোমের যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধের সময় সৈন্যের প্রয়োজন।
তা দেশীয় সাধারণ মানুষ যাদের হাতে অল্প জমি ছিল, যারা যুদ্ধের প্রয়োজনীয় উপকরণ নিজেরা সংগ্রহ করতে পারবে, এমন ব্যক্তিদের এই সৈনিক হিসাবে কিন্তু নিয়োগ করা হয়েছিল, যাদেরকে আমরা বলি অ্যাসুডাই। এই অ্যাসুডাই শ্রমিক বলতে দেশীয় ক্ষুদ্র চাষিদেরকে, যাদের অল্প জমি, তাদেরকে নিয়োগ করা হয়েছিল সৈন্যবাহিনীতে। কিন্তু যুদ্ধের ফলে প্রচুর রোমান সৈনিক মারা যায়, প্রচুর রোমান অফিসার মারা যায়, সেনাপতি মারা যায়। এছাড়া রোমের সাথে বহুদিন ধরে যুদ্ধ চলেছিল, হানিবলের যুদ্ধ চলেছিল, হানিবলের। এর ফলে কি হয় যে সাধারণ মানুষ বাদেও যারা একেবারে, যাদের কোনো জমি নেই, তাদেরকেও কিন্তু এই সৈনিক হিসাবে নিয়োগ করা হয়েছিল। সৈন্যের ঘাটতি হয়েছিল, প্রচুর সৈন্য কিন্তু এর আগের পূর্বের যুদ্ধগুলিতে মারা যায়, সৈন্যের একটা ঘাটতি দেখা দেয়। সাধারণ মানুষ যাদের অল্প জমি ছিল, অ্যাসুডাই যাদের বলা হয়, তাদেরকে নিয়োগ করা সত্ত্বেও এই হ্যানিবলের সাথে যুদ্ধ চলাকালীন বহু রোমান সৈনিক মারা যায়, যার ফলে সেই ঘাটতি মেটানোর জন্য যাদের কোনো জমি নেই তাদেরকেও কিন্তু এখানে সৈনিক হিসাবে নিয়োগ করা হচ্ছিল। এবং তাদের বলা হচ্ছে প্রোলেতারাই। প্রোলেতারাই মানে প্রোলেতারিয়েত, যে কথাটা পরবর্তীতে এসছে, যারা দিন দরিদ্র ভবঘুরি, প্রোলেতারিয়েত বা এখানে প্রোলেতারাই। এই প্রোলেতারাইদের নিয়োগ করার ফলে একদিকে যেমন সেনাবাহিনীতে সৈন্যদের চাহিদা বেড়েছিল, পাশাপাশি কিন্তু কৃষি জমিতে যে শ্রমিকের যে ঘাটতি সেটা কিন্তু বাড়তে থাকে। কারণ এই শ্রমিকরাই, কৃষি শ্রমিকরাই কিন্তু চলে যাচ্ছে যুদ্ধ করতে। তাহলে ল্যাটিভান্ডিয়াগুলিতে চাষবাসের ক্ষেত্রে ঘাটতি দেখা দিচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্র বা অভিজাতরা সস্তায় দাস শ্রমিক নিয়োগ করে। দেশীয় শ্রমিকের বদলে সস্তায় দাস শ্রমিক নিয়োগ করতে বাধ্য হয় এই সব কারণে। এবং এই যে কৃষি ক্ষেত্রে সস্তায় দাস শ্রমিক ঢুকলো বা তাদেরকে নিয়োগ করা হলো, এভাবেই রোমান অর্থনীতি, কৃষি অর্থনীতিতে পুঁজিবাদের আবির্ভাব ঘটলো। এ কথা কে বলছেন না মমসেন বলছেন। এই মমসেন এই কথা বলছেন যে এই যে মালিক আর দাসের সম্পর্ক, এটাই কিন্তু পুঁজি বনাম শ্রমের সংঘাত তৈরি করে পরবর্তীকালে। এবং কৃষি ক্ষেত্রে তাহলে চলে এলো রোমান কৃষি ক্ষেত্রে পুঁজিবাদের অনুপ্রবেশ ঘটল। তবে সাম্প্রতিককালের ঐতিহাসিকেরা আর ঐতিহ্যবাদী যারা ঐতিহাসিক, সবারই মোট কথা একটাই, যে রোমান কৃষি ছিল গ্রামীণ কৃষি ভিত্তিক অর্থনীতি, এবং সেখানে সস্তা শ্রমিকদের নিয়োগ করে এই চাষবাস করা হতো। এবং গ্রামের যে উদ্বৃত্ত ফসল, সেই উদ্বৃত্ত ফসল রাজস্ব হিসেবে গ্রহণ করত রোমান রাষ্ট্র, রোমান সরকার। এবং রোমান রাষ্ট্র যখন প্রজাতন্ত্র ছিল, রোমান প্রজাতন্ত্র, এবং পরবর্তীকালে যখন রোমান সাম্রাজ্যবাদী রোম তৈরি হলো, তখন রোমের প্রচুর অর্থের প্রয়োজন। তখন সেই অর্থের ঘাটতি মেটানোর জন্য তারা একটা নির্দিষ্ট কর কাঠামো তৈরি করে, এবং সেই করের ঘাটতি কিন্তু মিটিয়েছিল এই গ্রামের সম্পদ থেকে। এবং এই সম্পদ দিয়ে তারা তাদের সেনাবাহিনী, তাদের আমলাতন্ত্র, তাদের বিচার ব্যবস্থা সবগুলোকেই মেনটেন করেছিল। এছাড়া প্লেবিয়ান, যারা একেবারে সমাজের নিম্নতম শ্রেণী, তাদের রেশন দিত রোমান রাষ্ট্র। তাদের রেশন ব্যবস্থার পিছনে একটা অংশ খরচ হতো, বা সরকারি যেসব ভবন তৈরি হতো তার পিছনে একটা ব্যয় হতো, বা দেখা যাচ্ছে যে শহরে যারা বাস করতো যে নাগরিক, তাদের একটা বিশেষ সুযোগ সুবিধা দিতে হতো। তো এগুলোর পিছনে কিন্তু সরকারের একটা বড় অংশের টাকা ব্যয় হতো। সেই অর্থের ঘাটতি মেটাতো কিন্তু এই ল্যাটিভান্ডিয়াগুলি, যেগুলি এই গ্রামে অবস্থিত ছিল এবং যেগুলির চাষবাস করতেন এই সস্তা দরের শ্রমিকরা। কেন করতেন? কারণ দেশীয় শ্রমিক যারা ছিল তাদের দিয়ে এই বিরাট আয়তনের বড় বড় জমিদারিগুলোকে মেনটেন করা সম্ভব হয়নি বা হচ্ছিল না। এছাড়া বহু সংখ্যক মানুষকে রোম সাম্রাজ্যে তাদের সৈনিক হিসেবে নিয়োগ করতে হয়েছিল, ফলে শ্রম দেওয়ার মতো মানুষের অভাব ছিল। তাই বাধ্য হয়ে এক প্রকার সস্তা দরের যে দাস শ্রমিক, সেই দাস শ্রমিকদেরকে নিয়োগ করতে হয় এই কৃষি ক্ষেত্রে, যার ভিতর দিয়ে রোমান কৃষি ব্যবস্থায় পুঁজিবাদের আবির্ভাব ঘটে। মমসেন বলে একজন ঐতিহাসিক, তিনি এই কথাটা বলছেন। তা মোটামুটি একটা সারমর্ম হচ্ছে এই রোমান কৃষি অর্থনীতির। রোমান কৃষি অর্থনীতির মূল যদি আমরা দুটো কথাই বলি, তাহলে দাঁড়াবে এই যে রোমান সাম্রাজ্যের অর্থনীতি ছিল কৃষি নির্ভর, এবং এই কৃষি ছিল গ্রামীণ যে বৃহৎ বৃহৎ জমিদারিগুলো ছিল ল্যাটিভান্ডিয়া, সেগুলিতে চাষবাস করা হতো দাস শ্রমিকদের মাধ্যমে। এবং এখান থেকে যে উদ্বৃত্ত ফসল পাওয়া যেত, সেই ফসলের মাধ্যমে রাষ্ট্র তার রাজস্ব মেটাতো। আবার অভিজাতরা সেই অর্থের উপরে বেশ করে তারা বিলাসবহুল জীবনযাপন পরিচালনা করতেন। তবে এই ব্যবস্থাটা ছিল একটা উদ্ভাবনী শক্তির পরিচায়ক বলে মনে করছেন পেরি অ্যান্ডারসন।
তো এই বিষয়টা নিয়েই হচ্ছে রোমের কৃষি অর্থনীতি টোটাল এই। এখন এই বিষয়টা বা এই প্রশ্নের উত্তর এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স জেনারেল সেকেন্ড সেমিস্টার ডিএসসিসি 2 বা এমডিসি 2। প্রশ্নটি হচ্ছে প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নমান 20 বা পাশের ক্ষেত্রে 10ও তোমরা লিখতে পারো। অ্যান্সারটি দেখো, রোমান সভ্যতা ছিল নগর ভিত্তিক, কিন্তু তা সত্ত্বেও রোমান অর্থনীতি ছিল কৃষি নির্ভর। বিশেষত গ্রাম অঞ্চলে অবস্থিত বৃহৎ কৃষি জমি বা ল্যাটিফান্ডিয়াগুলি থেকে আসা উদ্বৃত্ত সম্পদ নগর ও নাগরিক জীবনের ব্যয় নির্বাহ করতে সাহায্য করত। আর এই ল্যাটিফান্ডিয়াগুলির কৃষি উৎপাদন ছিল সস্তা দাস শ্রমের উপর নির্ভরশীল। বৃহৎ আয়তন জমিদার হিসেবে ল্যাটিফান্ডিয়ার আবির্ভাব রোম তথা ইতালির কৃষি ব্যবস্থায় সুদূর প্রসারী পরিবর্তন নিয়ে আসে। ঐতিহাসিক পেরি অ্যান্ডারসন তার দ্য প্যাসেজ ফ্রম অ্যান্টিকুইটি টু ফিউডালিজম 1974 গ্রন্থে লিখেছেন, ইতালির ল্যাটিফান্ডিয়াগুলির উত্থানের পরিপ্রেক্ষিতে পশুচারণ খামারগুলির ও ঐতিহ্যগত কৃষির উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটে এবং মদ তৈরির জন্য নানা স্থানে দ্রাক্ষা, অলিভ এবং তার সাথে খাদ্যশস্য বর্ধিত হারে উৎপাদিত হতে থাকে। ল্যাটিফান্ডিয়াগুলিতে চাষ আবাদের জন্য বিপুল সংখ্যক দাসদের নিয়োগ করা হয়। সেগুলি ক্রমে দাস ল্যাটিফান্ডিয়াতে পরিণত হয়। পেরি অ্যান্ডারসন যথার্থই মন্তব্য করেছেন, দাস ল্যাটিফান্ডিয়ার সূচনা করে রোমান অর্থনীতির ক্ষেত্রে চূড়ান্ত উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছিল। এগুলি হয়ে উঠেছিল অভিজাতদের বিলাসিতার উৎস। তো এই ছিল ফার্স্ট প্যারা। এরপরে সেকেন্ড প্যারায় দেখো, 338 থেকে 133 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রোম কর্তৃক সমগ্র ইতালি ও পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চল বিজয় এবং পরবর্তীকালে নানা অঞ্চলের জমি দখলের মাধ্যমে রোমান অভিজাততন্ত্র বৃহৎ আয়তন ভূসম্পত্তির মালিক হয়ে বসে। বিজিত অঞ্চলের জমি প্রকৃত মালিকদের তারা দাসে পরিণত করে, কারণ এই বৃহৎ ভূসম্পত্তিতে চাষবাসে উৎপাদন করার মতো শ্রমের যোগান ছিল না। তাই দাস ল্যাটিফান্ডিয়াগুলিতে কৃষিকাজ ছিল সম্পূর্ণ দাস শ্রমের উপর নির্ভরশীল। প্যারা করে দেখো, ল্যাটিফান্ডিয়া বা বৃহৎ কৃষি জমির রোমান মালিকরা কিন্তু তাদের দখলীকৃত কৃষি জমি একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত করতে চায়নি। আবহাওয়া ও জলবায়ুর অনিশ্চয়তার বিষয়ে তারা সচেতন ছিল। তাদের মালিকানাধীন জমিগুলি তাই রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকত। ইতালির একটা বিশেষ অংশে রোমান অভিজাতরা তাদের কৃষি জমিতে দাস শ্রমের উপর নির্ভর করে দ্রাক্ষা, অলিভ ও খাদ্যশস্য উৎপাদন করত। আবার ইতালির অন্যত্র তারা পশুচারণের সঙ্গে যুক্ত হয়েছিল। দক্ষিণ ইতালির নানা স্থানে অশ্ব খামার গড়ে তোলা হয়েছিল। ইতালিতে যখন জনসংখ্যা বৃদ্ধি পেল তখন খাদ্যের যোগান সুনিশ্চিত করার জন্য প্রথমে সিসিলি থেকে এবং পরে উত্তর আফ্রিকা ও মিশর থেকে খাদ্যশস্য আমদানি করা হতো। রোমান সাম্রাজ্যের আমলে আফ্রিকা ও মিশর হয়ে উঠেছিল গম রপ্তানির প্রধান কেন্দ্র। কিন্তু এই অঞ্চলগুলিতে বা পূর্ব ভূমধ্যসাগরীয় অন্যান্য স্থানগুলিতে কৃতদাস প্রথার ব্যাপক প্রচলন হয়নি। কিন্তু স্পেন ও গল অঞ্চলে অবস্থিত ল্যাটিফান্ডিয়াগুলিতে, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি দ্রাক্ষা ও অলিভ চাষ হতো, সেখানে ও অন্যান্য অনেক রোমান প্রদেশগুলিতে রোমান সাম্রাজ্যের অবক্ষয় পর্যন্ত কৃষিতে দাসদের ব্যাপক হারে নিয়োগ ছিল স্বাভাবিক একটি বিষয়। পরের প্যারা দেখো, রোমান সাম্রাজ্যের সর্বত্র সবচেয়ে উর্বর কৃষি জমিগুলো কুক্ষিগত করেছিল রোমান অভিজাতরা। অভিজাত শ্রেণীর দাপটে ক্ষুদ্র চাষিরা ক্রমশ প্রান্তিক হয়ে পড়েছিল। দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে, পশ্চিম ইতালির কাম্পানিয়াতে সমস্ত কৃষি জমি দাস ল্যাটিফান্ডিয়াতে পরিণত করা হয় এবং ধনী রোমানরা সেখানে দাস শ্রমের উপর নির্ভর করে দ্রাক্ষা, অলিভ ও নানা ধরনের খাদ্যশস্য ফলাতো। উত্তর ইতালির সিসালপাইন অঞ্চলে বৃহৎ ভূস্বামীরা তাদের জমিদারিতে ভুট্টা ও জোয়ারের চাষ করাতো, কারণ এই সব কৃষিপণ্য ফলাতে দীর্ঘ সময় লেগে যেত। কৃষি পুরোটাই অভিজাতদের নিয়ন্ত্রণে চলে এসেছিল এবং ছোট চাষিরা ক্রমাগত কৃষিজ উৎপাদনের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। বিশেষত সিসালপাইন গলে ছোট চাষিদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। প্যারা করে, তবে সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে কিছু ঐতিহাসিক এই ঐতিহ্যগত ধারণার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। তারা দেখিয়েছেন, খ্রিস্টপূর্ব 201 থেকে খ্রিস্টপূর্ব 180 অব্দের মধ্যে রোমান রাষ্ট্র যথেষ্ট পরিমাণে খাস জমি বা এজার পার লিসাস রোমানদের মধ্যে ভাগ করে দেয়। ধনী অভিজাত ও ক্ষুদ্র চাষি সমেত বহু রোমানি এই রাষ্ট্রীয় নীতির ফলে উপকৃত হয়েছিল। কিন্তু 180 খ্রিস্টপূর্বাব্দের পর এই জমি বন্টনের সরকারি প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তখন সম্পদশালী শ্রেণীর একটা বড় অংশ পুত্তেওলি, পম্পেই, অস্ট্রিয়া, রোম ইত্যাদি সমৃদ্ধ নগরগুলিতে বসবাস করতে শুরু করে। কিন্তু কৃষির সঙ্গে তাদের সম্পর্ক ছেদ হয়নি। গ্রাম অঞ্চলের কৃষি জমিগুলিতে ব্যাপক হারে দাস নিয়োগ করে তারা কৃষি উৎপাদন বৃদ্ধি করেছিল। প্যারা করে দেখো, বৃহদাকার ল্যাটিফান্ডিয়ার আগমনের ফলে কৃষি শ্রমিকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল। দেশজ মুক্ত শ্রমিক সেই বিপুল চাহিদা মেটাতে ব্যর্থ হয়। রোমান সাম্রাজ্যের দ্রুত বিস্তারের সময় যে নিরবিচ্ছিন্ন যুদ্ধ চলেছিল তাদের বহু অভিজাত যোদ্ধা নিহত হয়।
তখন সাধারণ নাগরিকদের মধ্য থেকে সৈন্য নিয়োগ শুরু হয়। যাদের যুদ্ধের উপকরণ সংগ্রহ করার মতো প্রয়োজনীয় কৃষি জমি ছিল তাদেরই সামরিক বাহিনীতে নিযুক্ত করা হতে থাকে। এই যোদ্ধারা অ্যাসুডাই নামে পরিচিত ছিল। খ্রিস্টপূর্ব 3য় শতকের অন্তিম লগ্নে রোমানদের সঙ্গে হানিবলের দীর্ঘকালীন যুদ্ধ চলেছিল, ফলে রোমের বহু যোদ্ধা নিহত হয়। তখন যাদের কোনো কৃষি জমি নেই এমন লোকেদের সৈন্য হিসেবে নিয়োগ করা হয়, এদের বলা হতো প্রোলেতারাই। ফলে সেনাবাহিনীতে নিয়োগ যত বৃদ্ধি পেল, কৃষি ক্ষেত্রে শ্রমের ঘাটতি ততই প্রকট হয়ে উঠল। তখন থেকে বৃহদায়কার ল্যাটিফান্ডিয়াগুলিতে স্বাধীন শ্রমের পরিবর্তে সস্তা দাস শ্রমের আধিপত্য লক্ষণীয় হয়ে ওঠে। এইভাবে বড় জমিদারিগুলিতে পুঁজিবাদী ব্যবস্থার আগমনের পথ প্রশস্ত হয়। রোমের কৃষি প্রণালীর পুঁজিবাদী কৃষি ব্যবস্থায় উত্তরণ ঘটে। সেই কারণে মমসেন মালিক দাস সম্পর্ককে পুঁজি বনাম শ্রমের সংঘাত হিসেবে আখ্যায়িত করেছেন। শেষ প্যারা দেখো, ঐতিহ্যগত ঐতিহাসিক থেকে আধুনিক ঐতিহাসিকরা সকলেই একটা বিষয় মোটামুটি একমত যে প্রাচীন রোমের কৃষি পুরোটাই ছিল দাস শ্রমের উপর নির্ভরশীল। দাস ল্যাটিফান্ডিয়াগুলি থেকে যে উদ্বৃত্ত আসতো তা দিয়ে রোমান নগরীগুলির ব্যয় নির্বাহ করা হতো। গ্রামীণ উদ্বৃত্ত কেন্দ্রীয় সরকারের রাজস্ব চাহিদা মেটাতো। রোমান প্রজাতন্ত্র পরবর্তীকালে সাম্রাজ্যিক রোম তার আয় বাড়ানোর জন্য একটা সুবিন্যস্ত কর কাঠামো তৈরি করেছিল। কৃষি ক্ষেত্রগুলির উপর ধার্যকৃত কর রোমান রাষ্ট্রের আয় বৃদ্ধির সহায়ক হয়েছিল। এই বর্ধিত আয় দিয়ে রাষ্ট্র তার সামরিক বাহিনী, আমলাতন্ত্র ও আদালতের ব্যয় নির্বাহ করত। তাছাড়া রাষ্ট্রের অন্যান্য দায়বদ্ধতা যেমন প্লেবিয়ানদের বিনামূল্যে রেশন দেওয়া, সরকারি ভবন নির্মাণ এবং শহরে বিশেষত রাজধানী নগরে বসবাসকারী অভিজাতদের নানা সুযোগ সুবিধা দেওয়া, এই সমস্ত রাষ্ট্রীয় ব্যয়ের সিংহভাগই আসত গ্রামীণ কৃষি ক্ষেত্র থেকে। গ্রামীণ ক্ষেত্রের কৃষি উৎপাদন যেহেতু সস্তা দাসশ্রমের উপর নির্ভরশীল ছিল, সেহেতু জমির মালিকদের পক্ষে রাষ্ট্রের রাজস্ব চাহিদা মেটাতে বিশেষ অসুবিধা হয়নি। তো এই ছিল প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য। নোটটি একটু শর্ট আছে কিন্তু মোটামুটি ঠিকই আছে, এটা তোমরা লিখতে পারো। তোমাদের বাকি যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে সেগুলি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিডিও দিয়ে তার উত্তরগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা চ্যানেলের পাশে থাকবে, চ্যানেলকে বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।